ইতিহাসের পাতায় যদি কোনো নাম সবচেয়ে রহস্যময় আর অনুপ্রেরণাদায়ক হয় তাহলে সেটা হলো মহান আলেকজান্ডারের নাম। কল্পনা করুন একজন ২০ বছর বয়সী যুবকের যে তার ছোট্ট মেসিডোনিয়ান রাজ্য থেকে বেরিয়ে মাত্র ১৩ বছরে অর্ধ পৃথিবী জয় করে নিয়েছিল। এটা কোনো জাদু ছিল না, বরং ছিল যুদ্ধের এক অনন্য কলা। আখের কেমন করে একজন ব্যক্তি তার কৌশলে পুরো বিশ্বের মানচিত্র বদলে দিয়েছিল? কী ছিল তার যুদ্ধের সেই গোপন পদ্ধতি যা আজও সামরিক একাডেমিতে পড়ানো হয়? খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর সময়টা ছিল যখন পৃথিবী ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল। গ্রিসের নগর রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে লড়াই করছিল, পারস্যের বিশাল সাম্রাজ্যে নিজের শক্তির নেশায় মত্ত ছিল, আর ভারতে অগণিত রাজা নিজ নিজ এলাকায় শাসন করছিলেন। এই অরাজকতার মাঝেই উত্তর গ্রিসের একটি ছোট্ট রাজ্য মেসিডোনিয়ায় জন্ম নিয়েছিল এমন এক যোদ্ধা যে ইতিহাসের ধারা চিরতরে মোড় দিয়ে দিতে যাচ্ছিল। আলেকজান্ডারের সফলতার রহস্য এটা ছিল না যে তার কাছে সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল বা সবচেয়ে উন্নত অস্ত্র ছিল। প্রকৃতপক্ষে তার সেনাবাহিনী প্রায়ই শত্রুদের চেয়ে ছোট হতো। আসল কথা হলো আলেকজান্ডার যুদ্ধকে একটা শিল্পের মতো দেখতেন। এমন একটি শিল্প যাতে কৌশল, মনোবিজ্ঞান, উদ্ভাবন আর নেতৃত্ব সবকিছু একসাথে মিলে জাদুর কাজ করত। কিন্তু এই গল্প আলেকজান্ডারের জন্ম থেকে নয়, বরং তার বাবা দ্বিতীয় ফিলিপ থেকে শুরু হয়। ফিলিপ ছিলেন মেসিডোনিয়ার রাজা এবং তিনি যুদ্ধের জগতে একটা বিপ্লব এনে দিয়েছিলেন। আলেকজান্ডার যখন রাজা হলেন ততক্ষণে তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলাবদ্ধ আর দক্ষ সেনাবাহিনী। ফিলিপের সবচেয়ে বড় আবিষ্কার ছিল মেসিডোনিয়ান ফ্যাল্যাঙ্ক্স। এটা কোনো সাধারণ যুদ্ধব্যূহ ছিল না, বরং ছিল বৈজ্ঞানিক পদ্ধতিতে ডিজাইন করা একটি যুদ্ধতন্ত্র। কল্পনা করুন ১৬টি সারিতে দাঁড়ানো সৈনিকদের যাদের হাতে আছে ১৮ ফুট লম্বা বর্শা। এই ফ্যাল্যাঙ্ক্স যখন এগিয়ে যেত তখন এটা একটা চলমান দুর্গের মতো দেখাত। শত্রু সেনাবাহিনী এই বর্ষার দেয়াল ভেদ করতে অক্ষম হয়ে যেত। কিন্তু ফিলিপের অবদান এখানেই থামেনি। তিনি প্রথমবারের মতো একটি পেশাদার সেনাবাহিনী গঠন করেছিলেন। এর মানে হলো সৈনিকরা সারা বছর প্রশিক্ষণ নিত, শুধু যুদ্ধের সময় নয়। তিনি অশ্বারোহী, পদাতিক আর তীরন্দাজদের একসাথে লড়তে শিখিয়েছিলেন। এই কম্বাইন্ড আর্মস কৌশল আজকের আধুনিক সেনাবাহিনীরও ভিত্তি। আলেকজান্ডার তার বাবার কাছ থেকে সবকিছু শিখেছিলেন, কিন্তু তিনি এটাকে আরও পরিশীলিত করে তুলেছিলেন। তার সেনাবাহিনী একটা ঘুড়ির মতো কাজ করত, যেখানে প্রতিটা যন্ত্রাংশ নিজের জায়গায় নিখুঁতভাবে কাজ করত। মেসিডোনিয়ান ফ্যাল্যাঙ্ক্স কেন্দ্রে শত্রুকে ব্যস্ত রাখত, আর আলেকজান্ডার তার কম্প্যানিয়ন ক্যাভেলরি নিয়ে কোনো দুর্বল জায়গায় আক্রমণ করতেন। এখন প্রশ্ন হচ্ছে, আলেকজান্ডার শুধু একজন দক্ষ সেনাপতিই ছিলেন না, বরং তার মানসিকতাই আলাদা ছিল। অন্যান্য রাজারা যখন শুধু নিজেদের রাজ্যের সীমানা রক্ষা করতে ব্যস্ত ছিলেন, আলেকজান্ডারের স্বপ্ন ছিল পুরো পৃথিবী জয় করা। এই উচ্চাকাঙ্ক্ষা কোথা থেকে এসেছিল? এর উত্তর মেলে তার শিক্ষায়। আলেকজান্ডারের গুরু ছিলেন মহান দার্শনিক অ্যারিস্টটল। অ্যারিস্টটল আলেকজান্ডারকে শুধু যুদ্ধের কলাই শেখেননি, বরং রাজনীতি, ভূগোল, জ্যোতির্বিজ্ঞান আর দর্শনেরও গভীর বোঝাপড়া দিয়েছিলেন। আলেকজান্ডার জানতেন যে যুদ্ধ জেতা শুধু তলোয়ারের খেলা নয়, বরং এতে মস্তিষ্কের প্রয়োজন হয়। আলেকজান্ডারের আদর্শ ছিলেন হোমারের মহাকাব্য ইলিয়াডের নায়ক অ্যাকিলিস। তিনি সবসময় ইলিয়াডের একটি কপি নিজের সাথে রাখতেন, আর অ্যাকিলিসের মতো অমর যশ পাওয়ার স্বপ্ন দেখতেন। এই মানসিকতাই তামে সেই সাহস দিয়েছিল যে একজন সাধারণ রাজার থাকে না। তিনি সবসময় যুদ্ধে সবার আগে লড়তেন, যার ফলে তার সৈনিকদের মনোবল বজায় থাকত। কিন্তু আলেকজান্ডারের আসল প্রতিভা ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধে। তিনি জানতেন ভয়কে কিভাবে ব্যবহার করতে হয়। যখন তিনি কোনো নতুন এলাকায় পৌঁছতেন, তখনই প্রথমে নিজের ছবি একজন অপরাজেয় যোদ্ধা তৈরি করে দিতেন। তার খ্যাতি তার চেয়েও আগে পৌঁছে যেত, আর অনেক সময় শত্রুরা লড়াইয়ের আগেই হেরে যেত। এই মানসিকতা নিয়েই আলেকজান্ডার তার প্রথম বড় অভিযান শুরু করেছিলেন। খ্রিস্টপূর্ব ৩৩৪ সালে মাত্র ২২ বছর বয়সে তিনি তার সেনাবাহিনী নিয়ে এশিয়া মাইনরের দিকে রওনা হন। তার প্রথম বড় পরীক্ষা ছিল গ্র্যানিকাস নদীর তীরে পারসিকদের সাথে মোকাবেলা। গ্র্যানিকাসের যুদ্ধ দেখিয়ে দিয়েছিল যে আলেকজান্ডার কোনো সাধারণ সেনাপতি ছিলেন না। পারসিক সেনাবাহিনী নদীর ওপারে অবস্থান নিয়েছিল, যেটা ছিল একটা খুব মজবুত অবস্থান। নদী পার করাই ছিল একটা চ্যালেঞ্জ। তার ওপর পারসিক অশ্বারোহীরা অপেক্ষে ছিল। কোনো অভিজ্ঞ সেনাপতি পরামর্শ দিতেন রাতের জন্য অপেক্ষা করা বা অন্য কোনো পথ খোঁজা, কিন্তু আলেকজান্ডার সিদ্ধান্ত নিলেন সরাসরি আক্রমণ করবেন। তার কৌশল ছিল সরল কিন্তু মারাত্মক। প্রথমে তিনি তার বর্ষা নিক্ষেপকদের এগিয়ে পাঠান, যারা পারসিক অশ্বারোহীদের বিরক্ত করল। তারপর তিনি তার সবচেয়ে সাহসী অশ্বারোহীদের নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করলেন। এখানে আলেকজান্ডারের ব্যক্তিগত সাহস কাজে আসলো। তিনি নিজে ছিলেন সবার আগে, তার চকচকে বর্মে। পারসিক সৈনিকরা তাকে চিনে ফেলল আর তার ওপর ঝাঁপিয়ে পড়ল। একজন পারসিক সেনাপতি তার মাথায় কুঠার দিয়ে আঘাত করেছিল, যেটা তার হেলমেট ভেঙে দিত, কিন্তু তার বন্ধু ক্লিটাস শেষ মুহূর্তে তার প্রাণ বাঁচিয়েছিল। এই ব্যক্তিগত সাহসের ফল হলো মেসিডোনিয়ান সৈনিকদের মধ্যে উৎসাহ এসে গেল। তারা বিপুল সংখ্যায় নদী পার হতে লাগলো।
খুব তাড়াতাড়ি পুরো ফ্যালাংস নদীর ওপারে পৌঁছে গেল আর পারসিক সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল। এই জয় শুধু একটা যুদ্ধ ছিল না, বরং আলেকজান্ডারের ভবিষ্যৎ অভিযানের জন্য আত্মবিশ্বাসের ভিত্তি ছিল। গ্রানিকাসের জয়ের পর আলেকজান্ডার এশিয়া মাইনরের অনেক শহর দখল করে নিয়েছিলেন, কিন্তু তার পরবর্তী বড় চ্যালেঞ্জ ছিল টায়ার শহরের অবরোধ। এই অবরোধ দেখাবে যাচ্ছিল যে আলেকজান্ডার শুধু খোলা মাঠের যোদ্ধা ছিলেন না, বরং ইঞ্জিনিয়ারিং আর লজিস্টিক্সও তার প্রতিভা অদ্বিতীয় ছিল। টায়ার শহরটি ছিল একটি দ্বীপে অবস্থিত, মূল ভূখণ্ড থেকে আধা মাইল দূরে। এটা ছিল ফিনিশীয় ব্যবসায়ীদের মজবুত দুর্গ, যা কখনো কোনো আক্রমণকারীর কাছে মাথা নত করেনি। শহরের দেয়াল সমুদ্র থেকে ১৫০ ফুট উঁচু ছিল, আর তাদের ছিল মজবুত নৌবাহিনীও। কোনো সাধারণ সেনাপতির কাছে এটা অসম্ভব মনে হতো, কিন্তু আলেকজান্ডার এমন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন যা ইতিহাসে অদ্বিতীয়। তিনি ঠিক করলেন সমুদ্রে একটা কজওয়ে অর্থাৎ সেতু বানাবেন, যা মূল ভূখণ্ডকে দ্বীপের সাথে যোগ করবে। এই কাজ এত বড় ছিল যে আজকের দিনেও একে ইঞ্জিনিয়ারিং বিস্ময় বলা হবে। আলেকজান্ডার তার সৈনিকদের মজদুর বানিয়ে দিলেন। তারা পাহাড় থেকে পাথর আনত, পুরনো ভবন ভেঙে ফেলত আর কাঠ কাটত। ধীরে ধীরে সমুদ্রে একটা কৃত্রিম সেতু তৈরি হতে লাগলো। টায়ারের লোকেরা এটা ঠেকানোর চেষ্টা করেছিল। তারা তাদের নৌকা নিয়ে এসে কাজ করা লোকের উপর আক্রমণ করত। তারা আগুনের জাহাজ পাঠিয়ে কজওয়ে পোড়ানোর চেষ্টা করেছিল, কিন্তু আলেকজান্ডার হার মানেননি। তিনি কজওয়ে চওড়া করালেন আর তার উপর নিরাপত্তার জন্য মিনার বানালেন। ৭ মাসের পরিশ্রমের পর কজওয়ে শেষ হলো। এখন আলেকজান্ডার অবরোধের যন্ত্র লাগালেন, বিশাল গুলতি, র্যাম আর অবরোধের মিনার। এর সাথে তিনি অন্য ফিনিসীয় শহর থেকেও নৌবাহিনী জোগাড় করলেন, যার ফলে টায়ারের সমুদ্র পথবন্ধ হয়ে গেল। যখন অবশেষে টায়ার পতন হলো, তখন এটা শুধু একটা সামরিক জয় ছিল না, এটা দেখাতো যে আলেকজান্ডারের কাছে অসীম ধৈর্য আর উদ্ভাবনের ক্ষমতা ছিল। তিনি প্রমাণ করেছিলেন যে কোনো দুর্গই অজ্ঞ নয় যদি আপনার কাছে সঠিক পরিকল্পনা আর দৃঢ়তা থাকে। আজও টায়ারের সেই কজওয়ে বর্তমান, আর টায়ার এখন আর দ্বীপ নয় বরং মূল ভূখণ্ডের অংশ। এটা আলেকজান্ডারের ইঞ্জিনিয়ারিং প্রতিভার একটি স্থায়ী প্রমাণ। এখন কথা আসে আলেকজান্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধে, ইসুসের যুদ্ধ। খ্রিস্টপূর্ব ৩৩৩ সালে এটা ছিল সেই মোকাবেলা যা ঠিক করেছিল এশিয়ার ভবিষ্যৎ কেমন হবে। সামনে ছিলেন পারস্যের মহান সম্রাট তৃতীয় দারিউস, যিনি নিজে তার বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছিলেন আলেকজান্ডারকে থামাতে। দারিউসের সেনাবাহিনীতে প্রায় ১.৫ লক্ষ সৈনিক ছিল, আর আলেকজান্ডারের কাছে ছিল মাত্র ৩৫,০০০ সৈনিক। এটা একটা অসম মোকাবেলা মনে হচ্ছিল। দারিউস এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি তার মা, স্ত্রী আর সন্তানদেরও যুদ্ধের কাছে নিয়ে এসেছিলেন, এটা দেখানোর জন্য যে তিনি নিশ্চিত জয়ের অপেক্ষায় আছেন। কিন্তু আলেকজান্ডারের কাছে সেনাবাহিনীর আকার কোনো মানে রাখত না। তিনি জমির বিস্তারিত অধ্যয়ন করেছিলেন। ইসুসের প্রান্তর সংকীর্ণ ছিল, যার ফলে দারিউস তার সংখ্যার সুবিধা নিতে পারতেন না। পিনারাস নদী ২ সেনাবাহিনীর মাঝে বয়ে যাচ্ছিল, যা ছিল একটা প্রাকৃতিক বাধা। আলেকজান্ডারের কৌশল ছিল শুদ্ধ প্রতিভার নমুনা। তিনি তার ফ্যালংস কেন্দ্রে রাখলেন, কিন্তু তার আসল আক্রমণ হতে যাচ্ছিল ডান দিক থেকে। তিনি জানতেন পূর্বীয় ঐতিহ্য অনুযায়ী দারিউস তার সেনাবাহিনীর কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন। আলেকজান্ডারের লক্ষ্য ছিল সরাসরি দারিউসের কাছে পৌঁছানো। যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই আলেকজান্ডার তার কম্প্যানিয়ন ক্যাভেলরি নিয়ে একটা তির্যক আক্রমণ করলেন। এটা ছিল অবলিক অ্যাটাকের কৌশল, যাতে আপনি শত্রুর লাইনের একটা কোণে আপনার পুরো শক্তি লাগিয়ে দেন। যখন পারসিক সেনাবাহিনীর বাম অংশে ভারী চাপ পড়ছিল, বাকি সেনাবাহিনী কেন্দ্রে ব্যস্ত ছিল। আলেকজান্ডারের ব্যক্তিগত সাহস এখানেও দেখা গেল। তিনি তার চকচকে বর্মের সবার আগে লড়ছিলেন, যার ফলে শত্রু আর বন্ধু দুজনেই তাকে দেখতে পাচ্ছিল। তার লক্ষ্য ছিল স্পষ্ট, দারিউসের কাছে পৌঁছানো, আর ধীরে ধীরে তার ক্যাভেলরি পারসিক লাইনে ফাঁক করে দিল। যখন আলেকজান্ডার দারিউসের কাছে পৌঁছাচ্ছিলেন, তখন দারিউসের আত্মবিশ্বাস ভেঙে গেল। পারসিক ঐতিহ্যে রাজা যুদ্ধে ব্যক্তিগতভাবে লড়তেন না, কিন্তু এখানে সামনে ছিল একজন পাগল ম্যাসিডোনিয়ান রাজা, যে নিজে তলোয়ার নিয়ে দৌড়ে আসছে। দারিউস রথ ঘুরিয়ে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন। রাজার পালিয়ে যাওয়ার পারসিক সেনাবাহিনীর ওপর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল মারাত্মক। যদিও তারা সংখ্যায় বেশি ছিল, কিন্তু তাদের নেতৃত্ব শেষ হয়ে গিয়েছিল। সেনাবাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, আর আলেকজান্ডারের জয় হল। ইসুসের জয়ের পর আলেকজান্ডারের হাতে এলো দারিউসের পুরো পরিবার। কিন্তু এখানে আলেকজান্ডার তার রাজনৈতিক বুদ্ধি দেখালেন। তিনি দারিউসের পরিবারের সাথে সম্মানজনক আচরণ করলেন, যার ফলে পারসিক জনগণের মধ্যে তার ছবি একজন বর্বর আক্রমণকারী না হয়ে একজন ন্যায়পরায়ণ রাজার হল। কিন্তু আলেকজান্ডারের সবচেয়ে মহান সামরিক অর্জন এখনও বাকি ছিল। খ্রিস্টপূর্ব ৩৩১ সালে গৌগামেলার প্রান্তরে সেই মোকাবেলা হয়েছিল, যা পারসিক সাম্রাজ্যের সমাপ্তি ঘটিয়েছিল। এই যুদ্ধ শুধু কৌশলগত দিক